গল্পের নাম পলাশডাঙ্গার শ্মশানে। লেখক অজেয় রায়। ভাষ্য পাঠে সুচিস্মিতা সরকার। বোলপুর শহর। সকাল 8:30 নাগাদ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বেরোচ্ছিল দীপক। ভবানী প্রেসের পিয়ন হারু এসে একটা চিটকুট ধরিয়ে দিল হাতে। মুখে বলল, চিঠি। বড়বাবু দিলেন। বড়বাবু অর্থাৎ শ্রী কুঞ্জবিহারী মাইতি, ভবানী প্রেসের মালিক এবং বোলপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র বঙ্গবার্তার সম্পাদক। দীপক বঙ্গবার্তার একজন রিপোর্টার। বয়স বছর 25। গ্র্যাজুয়েশনের পর আপাতত বাবার ব্যবসায় অল্প স্বল্প সাহায্য করা ছাড়া বাদবাকি সময় সাংবাদিকতার নেশায় কাটায়। দীপক চিরকুট খুলে চোখ বোলালো। কুঞ্জবিহারী লিখেছেন, জরুরি দরকার, চটপট এসো। দীপকের আর আড্ডা মারা হলো না। সে হারুকে বলল, বল যাচ্ছি এক্ষুনি। ভবানী প্রেসের কাজ চলছে কটাকট শব্দে। একতলায় লম্বা প্রেস, ঘরের এক কোণে ছোট্ট পার্টিশন ঘেরা অফিস। ভিতরে বসেন কুঞ্জবিহারী। সুইং ডোরের মাথায় লেখা, সম্পাদক, বঙ্গবার্তা। দীপক অফিস ঘরে উঁকি দিতেই কুঞ্জবিহারী হাসি মুখে সাদর আহ্বান জানালেন, এসো দীপক, তোমার অপেক্ষাতেই বসে রয়েছি, বসো বসো। মাঝবয়সী, গাঁট্টা গোট্টা, শ্যামবর্ণ কুঞ্জবিহারী একটু খটখটে লোক, সহজে হাসেন না। তার এমন খুশি খুশি ভাব দেখে দীপক আন্দাজ করল নিঘাত কোনো জব্বর খবরের ক্লু পেয়েছেন সম্পাদক। আর দীপককে হয়তো ছুটতে হবে তারই খোঁজে। সে কৌতূহলী হয়ে শোনে। গোঁফ নাচিয়ে, চোখ কুচকিয়ে, হাসিটা আরও ছড়িয়ে দিয়ে মাথা বাঁকিয়ে বললেন কুঞ্জবাবু, বুঝলে দীপক, একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। কাল সন্ধ্যায় পলাশডাঙ্গা গ্রামের গোলকপতি আর নরহরি এসেছিল আমার বাসায়। দুজনেই চেনা লোক। বোলপুরে কেনাকাটি করতে এলে মাঝে সাঝে আমার এখানে ঢুঁ মারে। পলাশডাঙ্গা কোথায় জানো? দীপক বলল, ইসলাম বাজারের কাছে। নেমে রাস্তা থেকে অজয় নদীর দিকে মাইল 1.5। কয়েকবার গেছি। বেশ বেশ। নরহরি কুণ্ডকে তখন তুমি দেখেছ? সেই যে গত শুক্রবার দুপুরে প্রেসে এসেছিল একটা বিলবই ছাপাতে। তুমি তখন ছিলে এখানে, বেঁটে, গোলগাল, ফর্সা। দীপক ভেবে নিয়ে বলল, নীল শার্ট আর ধুতি পরেছিল। বছর 30 বয়স, তাই না? কারেক্ট, সায় দিলেন কুঞ্জবিহারী। আর গোলকপতি লম্বা, রোগা। নরহরি চেয়ে বসে একটু বড়। তারপর বুঝলে হে, আমার বাড়িতে বসে চা খেতে খেতে উঠল ভূতের প্রসঙ্গ। ব্যাস, দুজনে তক্ক লাগলো। ভূত আছে কি নেই? গোলকপতি বলে ভূত আছে, নরহরি বলে ভূত নেই। ঘোর তর্ক, শেষে ধরল বাজি। পলাশডাঙ্গার কাছে অজয়ের তীরে নাকি একটা মস্ত শ্মশান আছে। নরহরি বেট ফেলেছে ওই শ্মশানে সে একা যাবে আগামী শনিবার রাত 12টা নাগাদ, মানে পরশুদিন রাতে। গোলকপতির দেওয়া একটা রুমাল বেঁধে দিয়ে আসতে হবে চুলোর কাছে একটা খুঁটোয়। যদি সে এই কাজটা ঠিকঠাক করে চলে আসতে পারে, গোলকপতিকে দিতে হবে 100 টাকা। তাই দিয়ে ক্লাবে ফিস্টি লাগাবে নরহরি। শনিবার কি অমাবস্যা? জানতে চায় দীপক। না, তবে কৃষ্ণপক্ষের শেষাশেষি। অমাবস্যাতেই চেয়েছিল গোলক, কিন্তু ওই দিন ছাড়া সুবিধে নেই নরহরির। যা হোক, শনিবারই ঠিক হয়েছে। আমার সাক্ষী মেনে ঝট করে একটা আইডিয়া খেলে গেল মাথায়। তাই আমিও উস্কে দিয়ে পাকা করে দিলুম বাজিটা। কেন জানো? মিটিমিটি রহস্যময় হাসি
ফুটিয়ে কুঞ্জবিহারী ধীরে ধীরে বললেন, ব্যাপারটা কভার করলে দারুণ একটা স্টোরি হবে। তুমি পলাশডাঙ্গায় চলে যাবে শনিবার রাতে, শ্মশানটার কাছাকাছি কোথাও থেকে ওয়াচ করবে লুকিয়ে। আবার ভূত? বুড়ো বুড়ো কুঁচকে বলল দীপক। কেন, সাবজেক্টটা খারাপ কি? দারুণ ইন্টারেস্টিং। না না, ওই ভূত টুতে আমায় আর টানবেন না, অন্য কিছু দিন। দীপকের প্রবল আপত্তি। কারণ এর আগে বঙ্গবার্তার জন্য ভুতুড়ে ব্যাপারে অনুসন্ধান গিয়ে তার অভিজ্ঞতা মোটেই সুখের হয়নি। দেখো দীপক, এই রকম ব্যাপারে তোমার কিছু অভিজ্ঞতা আছে বলেই না তোমাকে পাঠাতে চাই। মোলায়েম কণ্ঠে বোঝান কুঞ্জবাবু। বুঝলে কি না, এটা হচ্ছে স্পেশালাইজেশনের যুগ। কোনো ব্যাপারে বিশেষজ্ঞ হলে লোকের দর দেয় বেশি। রিপোর্টার জগতেও বিশেষজ্ঞের খাতির। একজন একটা বিষয়ে পোক্ত। কেউ হচ্ছে ক্রাইম রিপোর্টার, অর্থাৎ তার প্রধান কাজ হলো অপরাধ জগতের খবরাখবর রাখা, তাই সে কেবল থানা পুলিশের কাছে ঘুরঘুর করে। কারো নাম পলিটিক্যাল রিপোর্টার হিসেবে রাজনৈতিক দল আর নেতাদের গোপন কীর্তিকলাপ ফাঁস করতে ওস্তাদ। কেউ আবার খেলার জগতের নারী নক্ষত্রের খোঁজ রাখে, স্পোর্টস রিপোর্টার হিসেবে তার খ্যাতি। কেউ যাত্রা, সিনেমা, থিয়েটারের পোকা, ফলে ওই লাইনে লেখা তার খোলে বেশি। তুমি যদি সুপার ন্যাচারাল মানে অলৌকিক মানে ভূতের ব্যাপারে কিঞ্চিত স্পেশালাইজ করো, মন্দ কি? এ লাইনে ভালো রিপোর্টার খুব কম, তোমার খুব দর হবে, দেখে নিও। সম্পাদকের উপদেশে বিন্দু মাত্র উৎসাহ না দেখিয়ে নিরাশ কণ্ঠে দীপক বলল, হয়তো কিছুই ঘটবে না, ড্যাং ড্যাং করে শ্মশানে গিয়ে রুমাল বেঁধে চলে আসবে, মাস থেকে আমার হয়রানি সার হবে। হবে হবে, কিছু না কিছু ঠিক ঘটবে। কুঞ্জবিহারী মোটেই ভরসা হারান না। আর যদি তেমন কিছু নাও ঘটে, তোমার কল্পনা আর কলম তো রয়েছে, লোমহর্ষক রাতের শ্মশানের বর্ণনা, ভীতচকিত নরহরির আগমন ও প্রস্থান, তোমার নিজের কিছু গা চমচমে অভিজ্ঞতা, এইসব সত্যি বা বানানো মিশিয়ে রং চড়িয়ে খাসা একখানা লেখা দাঁড় করাতে পারবে না? পারবে পারবে, আমি জানি, সে এলেম তোমার আছে। এমন একটা বাজি, ব্যাপারটাই তো দারুণ। আর যদি সত্যি তেমন কিছু ঘটে যায় তো মার দিয়া কেল্লা। দীপক গোমরা মুখে ঘাড় নাড়ল। এতেও কাজ হলো না দেখে এবার ব্রহ্মাস্ত্র ছাড়লেন কুঞ্জবিহারী। চেয়ারে খাড়া হয়ে বসে দীপকের পানে কটমট করে তাকিয়ে গর্জে উঠলেন, কাওয়ার্ড, ভীতু, তুমি ভয় পাচ্ছ রাত্রে শ্মশানে যেতে? এটাই আসল কারণ। নেহাত আমার একটা জরুরি কাজ আছে, নইলে আমি নিজেই যেতাম, তোমাকে সাধতাম না। হাতে ঘা লাগাতে দীপক মুহূর্তে তেতে উঠে তেজের সঙ্গে বলে উঠল, মোটেই না, আমার অত ভয় ডর নেই, সাবজেক্টটা পছন্দ হচ্ছিল না তাই। ঠিক আছে, আমি যাব। ভেরি ভেরি গুড, দ্য স্পিরিট। সম্পাদক নিশ্চিন্ত হলেন। অফিস কামরার দরজায় গলা খাঁকারি শোনা গেল। ভবানী পেশে বৃদ্ধ কম্পোজিটর দুলালবাবু একখানা প্রুফ হাতে ঘরে ঢুকলেন। প্রুফটা কুঞ্জবাবু টেবিলে নামিয়ে রেখে মৃদু কণ্ঠে বললেন, আগে কাজটা কি ঠিক হবে? মানে এই রাতের বেলা শ্মশানে মশানে যাওয়া? বোঝা গেল দুলালবাবু দরজার পাশে দাঁড়িয়ে কুঞ্জবিহারী ও দীপকের কথাবার্তা শুনেছেন। এত কষ্টে দীপককে রাজি করিয়ে ফের বুঝি কেঁচে যায়। রেগে ঝাঁঝিয়ে উঠলেন কুঞ্জবাবু, আপনি থামুন তো মশাই, দীপক আপনার মতো ভীতু নয়। দুলালবাবু কিন্তু থামেন না, একই সুরে বলে চলেন, এমনি গোয়ার তুমি করা কিন্তু মোটেই উচিত নয়। যদি কোনো ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়, আমি একটা কেস শুনেছি, একজন বাজি রেখে নাকি অজয়ের তীরেই একটা শ্মশানে গিয়েছিল রাতে, আর ফেরেনি।
মানে জ্যান্ত ফেরেনি, মরা পড়েছিল শ্মশানে। ফুহ, ওরকম গল্প ঢের রটে। দুলালবাবুকে নস্যাৎ করে দেন কুঞ্জবিহারী। আর সত্যি যদি তেমন কিছু ফার্স্ট ক্লাস, যা একখানা স্টোরি হবে বঙ্গবার্তায়, স্পেশাল সংখ্যা করে ডবল ছাপাবো কাগজ। হু 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 করে কাটবে। কি দীপক, তুমি ঘাবড়ে গেলে? মনে মনে কিঞ্চিৎ দমে গেলেও সম্পাদকের খোঁচায় ভয়ে বাইরে নির্বিকার ভাব দেখিয়ে দীপক বলল, না, ওসব আমার ভয় নেই। আর ভয় না পেলে শুনেছি ভূত টুতে কিছু করতে পারে না। রাইট। সম্পাদক উল্লসিত। দুলালবাবুকে বললেন, শুনলেন তো? তাছাড়া দীপককে তো আর শ্মশানের মধ্যিখানে থাকতে হবে না, একটু দূর থেকে লক্ষ্য রাখলেই চলবে। দুলালবাবু তথাপি নিরস্ত হলেন না। বললেন, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি লোকটির কিছু বাকিটুকু উচ্চারণ না করলেও ইঙ্গিতে স্পষ্ট বোঝালেন তিনি কি আশঙ্কা করছেন, তখন যে পুলিশ এসে টানাটানি করবে দীপকবাবুকে নিয়ে, রিপোর্টারকে পুলিশ কিচ্ছু করবে না, অভয় দিলেন সম্পাদক। আর থানার সঙ্গে আমার জানাশোনা আছে, যেমন হলে ম্যানেজ করে দেব। যান, আর বাজে কথা বাড়াবেন না। দুলাল অপ্রসন্ন মুখে বিদায় নিলেন। পলাশডাঙ্গায় তোমার কি কোনো চেনা টেনা আছে থাকার মতো? চটপট কাজের কথা পারলেন কুঞ্জবাবু। হুম, আছে একজন, দূর সম্পর্কের আত্মীয়, জানায় দীপক। ব্যাস, প্রবলেম সলভ। অবশ্যই তার নইলে আমি ওখানে কোথাও থাকার ব্যবস্থা করে দিতুম। তবে নিজের লোকের কাছে থাকতেই বেশি ভালো লাগবে। বাস ভাড়া টাড়া খরচাপাতি কত চাই অ্যাডভান্স? সে পরে হবে, আগে ঘুরে আসি, জানালো দীপক। সে জানে বঙ্গবার্তা চালিয়ে মোটেই লাভ হয় না কুঞ্জবিহারীর, বরং গাঁটের পয়সাই খসে। বঙ্গবার্তার রিপোর্টাররা তাই যথাসম্ভব কম দাবি করে সম্পাদকের কাছে। শনিবার সকালে দীপক পলাশডাঙ্গায় তার মাস্তুতো ভাই শিবপদের বাড়ি হাজির হলো। শিবপদ অবাক, বেরোয় খুশি হয়ে বলল, কি সৌভাগ্য, একদিন বাদে! তুমি তো আসোই না এখানে। শহরের লোক, গায়ে আসতে মন চায় না বুঝি? দীপক কাচুমাচু ভাবে বলল, তা নয় ভাই, সময় পাই না। বাড়ির সব ভালো তো? ভালোই। এদিকে যে হঠাৎ, কি কাজ আছে? কিছু কাজ আছে নাকি? আছে, তবে তেমন কিছু না, সে পরে হবে। আজ থাকবে তো? দিনে তো থাকছি, বলা যায় না, রাত্রিরেও থেকে যেতে পারি, রহস্যময় হেসে জানালো দীপক। বেশ বেশ। শিবপদ ভারী খুশি। মাসির বাড়ির সবার সঙ্গে গল্প গুজব করে চাটা খেয়ে শিবপদ ওরফে শিবুকে বলল দীপক, চলো গ্রামে ঘুরে আসি, তোমাদের গ্রামটি চমৎকার। দুজনে বেরোলো। পথে দীপক শিবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমাদের গাঁয়ের কীর্তনিয়া চৈতন্য ঠাকুর সন্ধেবেলা গান বাজা করেন এখনো? হ্যাঁ, করেন বই কি, অনেকে গিয়ে জোটে। বাহ, খাসা। দীপক মনে মনে ভাবে, সন্ধেবেলায় শিবুর বাড়ি থেকে বেরিয়ে গোপনে শ্মশানে হাজির হবার পর জন্য সে কয়েকটা প্ল্যান ভেজে এসেছিল। প্রথমটাই দেখছি লেগে গেল। বাইরে সে বলল, ওবেলা ঠাকুরমশাইয়ের কাছে যাব একবার। ঘুরতে ঘুরতে দীপক বলল, এই গাঁয়ে গোলকপতি মুখুজ্জে বলে থাকে কেউ? হুঁ, থাকে। তুমি তাকে চেনো নাকি? না, বঙ্গবার্তার এডিটরের সঙ্গে ওর চেনা আছে, নামটা একবার শুনেছিলাম তার কাছে। এই পলাশডাঙ্গায় বাস। গোলকপতির বাড়ি কোন পাড়ায়? মুখুজ্জে পাড়ায়। মুখুজ্জে পাড়ায় ঢুকে শিবপদ দেখালো, ওই যে গোলক দাদা বসে আছেন দাওয়ায়। দীপক আর চোখে দেখে নিল। হুঁ, কুঞ্জবাবুর বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। গোলকপতিও ঘাড় ঘুরিয়ে দেখছিল তাদের। দীপক গোলকপতির কাছে ঘেঁষল না। পথে কয়েকজন গাঁয়ের লোকের সঙ্গে দীপককে পরিচয় করিয়ে দিল শিবপদ। ঘণ্টাখানেক চক্কর দেওয়ার পর
দীপক শিবুকে জিজ্ঞেস করলো, অজয় নদীর ধারে যাবার পথ কোনটা? এই পথ ধরে সোজা, দেখালো শিবপদ। দীপক বলল, আমি খানিক একা নদীর ধারে বেরিয়ে আসি, তোমায় আর টানবো না। বাড়িতে থেকো, ফিরে গিয়ে চা পাই। লেখাপড়া জানা শহুরে ছেলে, দীপককে বেশ উঁচু নজরে দেখে শিবু। তার ওপর কাগজের রিপোর্টার, ওর হালচালই আলাদা। একা একা নদীর ধারে ঘুরতে চায়, নিশ্চয় কবিত্ব করতে, কে জানে, হয়তো পদ্য টদ্য লেখে। তাড়াতাড়ি ফিরো কিন্তু, বলে শিবু বিদায় নিল। গ্রামের সীমানা পেরিয়ে মেঠো পথে যাবার সময় দীপক একজন চাষিকে জিজ্ঞেস করলো, এখানে নদীর ধারে একটা শ্মশান আছে? হুম, আছে, জবাব দেয়। এই পথে নদীতে পৌঁছে বাঁয়ে না ডাইনে? উত্তর হলো ডাইনে। দীপক ফের এগোল। দুপুরে শিবপদর বাড়িতে আহারটি পরিপাটি হলো। খাবার পর শিবুকে একান্তে পেয়ে দীপক জানালো, বুঝলে, বিকেলে সন্ধ্যা নাগাদ আমি চৈতন্য ঠাকুরের আখড়ায় যাব, গান শুনবো, আর ওর একটা ইন্টারভিউ নেব, মানে সাক্ষাৎকার। ওর সম্বন্ধে জিজ্ঞেস করবো। ইচ্ছে আছে ওকে নিয়ে কাগজে লিখবো কিছু। ভারী গুণী মানুষ। তা বটে, সায় দেয় শিবপদ। দীপক বলল, আমার হয়তো ফিরতে রাত হবে, সন্ধ্যের আগে যা হোক কিছু খেয়ে ঠাকুরমশাইয়ের আখড়ায় চলে যাব। বৈঠকখানা ঘরে আমার বিছানা করে বাইরের দরজা ভেজিয়ে রেখো, আর অন্দর থেকে ভেতরের দোরটা বন্ধ করে তোমরা শুয়ে পড়ো। আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। বলা যায় না, হয়তো ঠাকুরমশাইয়ের বাড়িতে একটা চাদর জড়িয়ে শুয়ে পড়ব। ওর সঙ্গে আমার দিব্যি পরিচয় আছে। গত জয়দেব কেঁদুলির মেলায় প্রায় গোটা রাতই ওর আসরে বসে গান শুনেছিলাম। দিনের বেলাতেই কাজটা সেরে রাখলে পারতে, মিছিমিছি রাতে কষ্ট পাবে। শিবপদ ক্ষুণ্ণ হয়। সন্ধেবেলা দীপকের সঙ্গে গল্প করার ইচ্ছেটা ছিল তার। কষ্ট আবার কি? দীপক হাসে। রিপোর্টারদের এর চেয়ে ঢের কষ্ট সইতে হয়। সন্ধ্যের আসর না বসলে বাবাজিকে বেশ মুডে পাবো না। দীপক বিকেলে চৈতন্য ঠাকুরের আখড়ায় গেল ঠিকই, কিন্তু থাকলো না বেশিক্ষণ। মিনিট 15 কথা বলে গান শুরু হবার আগেই ঘুরে আসছি বলে উঠে পড়ল। তারপর গ্রামের ভিতর খানিক এদিক ওদিক ঘুরে তাক বুঝে বেরিয়ে পড়ল গাঁয়ের বাইরে। লোকের চোখ এড়িয়ে হাঁটা দিল শ্মশানের উদ্দেশ্যে। সকালেই শ্মশানে ও নদীর ধারে ঘুরে গিয়েছিল দীপক। কোথায় বসবে রাতে সেই জায়গাটাও হিসেব করে রেখেছিল। শ্মশানের একধারে একটা ছোট পাকা ঘর। ঠিক ঘর বলা যায় না, কারণ তার 3 দিকে দেয়াল এবং একদিকে ফাঁকা। ছাদ টালির। ভিতরে বসার জন্য কয়েকটা লম্বা লম্বা বেদি। খুব শীতে বা ঝড় জলের রাতে শ্মশান যাত্রীদের এটি আশ্রয়স্থল। শ্মশান ডোম একজন আছে বটে, কিন্তু তার কুটিরটি খানিক দূরে। নদীর উঁচু পাড়ে অনেকখানি এলাকা জুড়ে শ্মশান। ঢালু হয়ে নেমে গেছে পাড়। দুপাশে বিস্তৃত বালুচরের মধ্যে দিয়ে বইছে স্রোতস্বিনী। নদীর ওপারে তীর ঘেঁষে ঘন গাছপালার সারি। প্রকাণ্ড শ্মশান। অজস্র হাড়গোড়, পোড়া কাঠ ও বাঁশের টুকরো ছড়ানো রয়েছে। আশেপাশের অনেক গ্রামের লোক সপ্তাহ করতে আসে এখানে। শ্মশান ভূমির ভিতরে ও কাছাকাছি প্রচুর ঝোপঝাড় ও কয়েকটা বড় বড় প্রাচীন গাছ। দীপক যখন শ্মশানে পৌঁছল তখন সূর্য প্রায় অস্তগামী। দিনের আলো নিভে আসছে। নদীর স্রোতে তিরি তিরি কাঁপছে সিঁদুরে রোদের ছটা। লম্বা লম্বা গাছের মাথায় লালচে আভা, আর তাদের তলায় ঘনাচ্ছে অন্ধকার। আকাশপথে কুলায় ফিরছে দলে দলে পাখি। চারপাশে দেখে নিল দীপক, কোনো লোক নজরে এলো না। তবু সে সাবধান হতে কাঁধের ঝোলা থেকে
একটা দূরবীন বের করে নদীর পাড়ে পায়চারি করতে করতে মাঝে মাঝে চোখে লাগিয়ে গাছে বা আকাশে পাখিদের তাক করে, ভাবখানা যেন এই উদ্দেশ্যেই তার হেথায় আগমন। আধ ঘণ্টাটাক বাদে দিনের আলো আরো ম্লান হতে দীপক চলল শ্মশান যাত্রীদের কুটিরটির দিকে। নজরদারির জন্য রাতটা এখানে কাটানোই সব থেকে সুবিধে। ফাঁকা মাঠে, নদীর ধারে বাতাস বেশ কনকনে, রাতে হিমও পড়বে। ভাগ্যিস চাদরটা এনেছিল, ওই ছাউনিটা থেকে প্রায় গোটা শ্মশান দেখা যায়। সকালে সেই ছাউনিটার ভিতরে ও চার ধরে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে গেছিল সাপখোপের উপদ্রব ঠেকাতে। সঙ্গে সে অ্যাসিড এনেছিল বোলপুর থেকে এই উদ্দেশ্যে। দীপকের কাঁধের ঝোলায় রয়েছে কিছু টুকিটাকি জিনিস, টর্চ, থার্মোফ্লাক্সের চা, পেতে বসার জন্যে পুরনো খবরের কাগজ ইত্যাদি। গুটি গুটি হেঁটে ছাউনির কাছে প্রায় পৌঁছে গেছে দীপক। হঠাৎ, কি মশাই, এখানে কি করছেন? নিশ্চিত কর্কশ ও নাকি সুরে উচ্চারিত কথাগুলি পিছন থেকে শুনে সে চমকে ফিরল। এক অচেনা ভদ্রলোক, বয়সে দীপকের চেয়ে কিছু বড় হবে, মাঝারি, লম্বা, রোগাটে গড়ন, পরিষ্কার রং, শুকনো মুখখানায় চোখে পড়ার মতন একটি জিনিস, বেরোয় লম্বা নাকখানা, গায়ে শার্ট ও খাটো ধুতির ওপর নস্যি রঙের চাদর জড়ানো, খালি পা। লোকটি ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। দীপক থতমত খেয়ে বলল, এই মানে বেড়াচ্ছিলুম। আপনাকে তো চিনলেম নে, নিবাস কোথা? ভদ্রলোক প্রশ্ন করেন। আমার বাড়ি বোলপুরে, পলাশডাঙ্গায় বেড়াতে এসেছি আত্মীয়ের বাড়ি, শিবপদ ঘোষ। দীপক মুখে হাসি টেনে সহজ হবার চেষ্টা করে। ও, ভদ্রলোক মাথা নাড়েন। বোঝা গেল তিনি শিবুকে চেনেন। কিন্তু রাত হয়ে গেছে, এবার ফিরে যান, এই জায়গাটা ভালো নয়। হুঁ, যাচ্ছি। দীপক এদিক সেদিক তাকায়। সে মহা বিপদে পড়ে। লোকটির নড়বার লক্ষণ নেই। বোধহয় দীপকের গতিবিধি সম্বন্ধে কিছু সন্দেহ জেগেছে। শেষটায় কি তীরে এসে তরি ডুববে? সব প্ল্যান ভেস্তে যাবে? সে সবিনয়ে জিজ্ঞেস করে, আগে আপনি? উত্তর এলো, আমি অভয়পদ মণ্ডল, এখানেই থাকি। কয়েক মুহূর্ত ভেবে নেয় দীপক, এখন কি করা। কিন্তু যাবার ভান দেখিয়ে গ্রামের দিকে গেলে যদি ইনি সঙ্গ ধরেন, লোকটির হাত থেকে ছাড়ান পেতে পেতে অন্ধকার যদি বেশি ঘন হয়ে যায়, তখন তার পক্ষে শ্মশানে ফেরা অসম্ভব। হঠাৎ করে অন্য এক বুদ্ধি খেলে গেল মাথায়। যদি একে সব কথা বলি, ভদ্রলোক হয়তো বিশ্বাস করবেন তার কথা, হয়তো তার কাজে বাধা নাও দিতে পারেন, এবং অন্তত আজ রাতটা গোপন রাখবেন ব্যাপারটা। বড় জোর কিছু উপদেশ, ধমক ধামক হজম করতে হবে এমন হঠকারিতার জন্য। কথা দিয়ে অনুরোধ করে লোকটিকে তখন বশ করা যাবে। এছাড়া তো উপায় দেখি না। মতলবটা ঠাউরে নিয়ে সে একটু ইতস্তত করে বলল, বুঝলেন, আসলে আমার এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি একজন রিপোর্টার। দীপক ধীরে ধীরে শোনায় গোলকপতি ও নরহরি বাজি ধরার কাহিনী, কেন তাকে পাঠানো হয়েছে এখানে এবং তার প্ল্যান। সব শুনে অভয়পদর মুখ থমথমে হয়ে গেল। গম্ভীর হয়ে বললেন, ও, এই ব্যাপার? নরহরি কি সত্যিই আসবে? তা জানি না, বলল দীপক। আসুক না আসুক, যাই ঘটুক, তাই রিপোর্ট করা আমার ডিউটি। তবে আমাদের সম্পাদক বলেছিলেন যে নরহরি কুণ্ডু নাকি বেরোয় একগুঁয়ে, তাই তার আসার সম্ভাবনাই বেশি। অভয়পদর মুখ আরো গোমরা হয়। মনে মনে প্রমাদ গণে দীপক। বোঝা যাচ্ছে এমন বাজি ভদ্রলোকের মোটেই পছন্দ হয়নি। এখন বাগড়া দিয়ে বসেন। নরহরি শ্মশানে আসা না বন্ধ হয়ে যায়। অভয়পদ খানিকক্ষণ নীরব।
চিন্তাকুল। তারপর বললেন, বেশ, আমিও থাকবো আপনার সঙ্গে, দেখি কি হয়। শুনে তো দীপক থ। এমন প্রস্তাব তার কল্পনার বাইরে ছিল। সঙ্গে সঙ্গে তার মনের কোণে একটু স্বস্তিও জাগে। একজন সঙ্গী জুটলে মন্দ কি? তবু সে আমতা আমতা করে বলে, কিন্তু আপনার বাড়িতে যে ভাববে। আমার জন্য তেমন ভাববার কেউ নেই। কিঞ্চিৎ উদাস নিষ্প্রিয় স্বরে মন্তব্য করেন অভয়পদ। আজ রাতে এক জায়গায় বাইরে থাকবো বলেই বেরিয়েছিল, না হয় এখানেই কাটাই। আপনার কষ্ট হবে? কিচ্ছু না, কষ্ট করা আমার অভ্যাস আছে। দীপকের কুণ্ঠিত আপত্তি উড়িয়ে দেন অভয়পদ। বললেন, চলুন, বসা যাক। বাইরে হিমে থাকার দরকার কি? শ্মশান যাত্রীদের ছাউনির নিচে এক বেদিতে দুজনে জুত করে বসল। একটু বাদেই অন্ধকার হয়ে গেল চরাচর। নরহরির আসার কথা রাত 12টা নাগাদ। এখনো ঘন্টা চারেক বাকি। এতক্ষণ কি করে কাটাই? পিন পিন করে বেঁধে এলো মশার ঝাঁক। দীপক মুখে, ঘাড়ে, হাতে, পায়ে মশা তাড়ানোর তেল মেখে নিল। অভয়বাবুকে অফার করলো, এই তেল মেখে নেবেন নাকি? মশা পালায়। দরকার নেই, জবাব দিলেন অভয়পদ। তিনি সর্বাঙ্গ চাদরে মুড়ে বসেছেন। ক্লাস থেকে একটু চা ঢাললো দীপক। অভয়বাবু জিজ্ঞেস করলো, চা খাবেন? এখন থাক। দীপক জোরাজুরি করল না। আসল কারণ, চা পানের পাত্র যে মাত্র একটি, ফ্লাক্সের মাথায় পেয়ালার মতো ঢাকনাটা। একই পাত্রে দুজনে চুমুক দিতে প্রবৃত্তি হয় না। চা পান শেষ করে দীপক ঠেস দিয়ে বসল দেয়ালে। চারধারে নিঝুম হয়ে গেছে। অদৃশ্য কারণে বিচিত্র সব খস খস সরসর শব্দ, শেয়াল কুকুর বা অন্যান্য জীবের প্রায় নিঃসারে শ্মশান ভূমিতে বিচরণের আভাস। কখনো তাদের চাপা গজরানি কানে আসে। নিকষ কালো আকাশে ফুটছে অসংখ্য গ্রহ নক্ষত্র। তারার আলোয় এবং ক্ষীণ জ্যোৎস্নায় চারিদিক অস্পষ্ট, রহস্যাবৃত। গাছপালা ঝোপঝাড়গুলোকে দেখাচ্ছে যেন জমাট কালো ছোট বড় স্তূপ। দূরে ধূসর নদীচর টুকরো টুকরো ছায়ার মতো আকাশে মাঝে মাঝে ভেসে যাচ্ছে রাতচরা পাখি। চোখ কান উন্মুখ রেখে দেখতে দেখতে, শুনতে শুনতে দীপকের রীতিমতো গা ছমছম করতে লাগলো। সে চোখ দুটি বাদে আপাদ মস্তক ঢেকে নেয় চাদরে। অভয়বাবু নিথর, মনে হলো ঢুলছেন। এমন একটি অপ্রত্যাশিত সঙ্গী পেয়ে দীপক নিজেকে সৌভাগ্যবান মনে করে। নইলে এমন ভয়াবহ নির্জন জায়গায় একা একা এতক্ষণ কাটানোর অভিজ্ঞতা হয়তো মর্মান্তিক হতো। ক্রমে তার চোখ মুখে ঘুম জড়িয়ে আসে। সহসা একটা চটকা দিয়ে দীপক সজাগ হয়ে ওঠে। সারা গায়ে শিরশিরে অনুভূতি। আমি কোথায়, এই উপলব্ধিটা পরিষ্কার হতে তার কিছুক্ষণ লাগে। আস্তে আস্তে সব মনে পড়ে। পাশে তাকিয়ে দেখে অভয়পদ বাবুর নিশ্চল মূর্তি। নিশ্চয় ঘুমোচ্ছেন ঠেস দিয়ে বসে। সে চোখ টান করে সামনে তাকায়। কৃষ্ণপক্ষের ঝাঁ ঝাঁ নিশুতি রাতে শ্মশান আরো অলৌকিক ভুতুড়ে হয়ে উঠেছে। ফসা কাচের মধ্য দিয়ে স্বল্প আলো যেমন দেখায়, তেমনি ক্ষীণ হলদে আভা প্রান্তব্যাপ্তি। গাঢ় কালো আঁধার সামান্য ফিকে হলেও কিছুরই রূপ ঠাউর করা যায় না ঠিকঠাক। সবই আবছায়া। সম্মুখে একটা শিমুল গাছকে বিশাল এক কৃষ্ণকায় দৈত্যের মতন দেখাচ্ছে। কান পাতলে কত অদ্ভুত অজানা শব্দ ধরা পড়ে। অন্ধকারে জীবরা এখন জাগ্রত। ওরা সবাই কি শরীরী নাকি অশরীরী? অন্য জগতের কায়াহীনরাও রয়েছে। কখনো উঠছে শাঁ শাঁ ধ্বনি, যেন অতৃপ্ত আত্মাদের দীর্ঘশ্বাস। কখনো শোনা যাচ্ছে যেন চাপা গোঙানি। কখনো বা মনে হচ্ছে কলকণ্ঠের অস্পষ্ট ঝংকার। এমনই অনেক অজানা ভয় জাগানো আওয়াজ। দীপক ফের বোঝে, এই মহাশ্মশানে
নিঃসঙ্গ রাত্রিযাপন কি ভয়াবহ! ঈশ্বরকে ধন্যবাদ জানায় অভয়পদকে জুটিয়ে দেবার জন্য। রেডিয়াম লাগানো ঘড়ির কাঁটায় দেখে প্রায় রাত 10টা। সহসা পিছন থেকে দীপকের ঘাড়ের ওপর ফোঁস করে কেউ নিঃশ্বাস ফেলল। সঙ্গে সঙ্গে এক ঝলক কনকনে বায়ু তার চাদর ফুঁড়ে স্পর্শ করল দেহ। সারা গা কাঁটা দিয়ে উঠল। ঘাড় থেকে শরীর বেয়ে নেমে গেল একটা হিম শীতল স্রোত। অবশ্যই যেতে লাগলো তার দেহ। প্রচণ্ড আতঙ্কে দীপক পিছনে ফিরে তাকাবার সাহস হারিয়ে ফেলল। পর পর 2-3টে এমনই দীর্ঘশ্বাসের ছোঁয়ায় সে শিউরে শিউরে উঠল। তারপর মরিয়া হয়ে প্রাণপণ চেষ্টায় ভাঙা ভাঙা কণ্ঠে ডাক দিল, অভয় বাবু। ও সারা মিলল। আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলল কেউ। উফ, কি ঠান্ডা! পেছনে দেয়ালের ফাটল দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে লেগেছে। নির্বিকার স্বরে জবাব দিলেন অভয়পদ। ঘাড় ফিরিয়ে দেখে দীপক বুঝল অভয়পদর কথাই ঠিক। টের পেল স্থানকালের মাহাত্ম্য। তেমন পরিস্থিতিতে বুদ্ধি বিবেচনা কেমনভাবে লোপ পায়। ভয় গ্রাস করে মন। সে বুঝল যে অভয়পদ বিলক্ষণ সাহসী ব্যক্তি এবং এমন নির্জন অস্বাভাবিক স্থানে রাত কাটানোর অভিজ্ঞতা আছে। চা খাবেন? প্রশ্নটা অভয়বাবুর দিকে ছুঁড়ে দিয়ে পাশে রাখা ফ্লাক্সের তল্লাশে টর্চ জ্বালতে, আহ, আলো নেবান। চাপা কণ্ঠে ধমকে ওঠেন অভয়পদ। সঙ্গে সঙ্গে বললেন, নদীর দিকে দেখুন। অবাক হয়ে দীপক দূরে নদীর পানে খানিকক্ষণ খর দৃষ্টি মেলে আবিষ্কার করল আধো অন্ধকার বালুচরে এক জায়গায় কয়েকটা লাল আলোর বিন্দু। ছায়া ছায়া কয়েকটি মূর্তি যেন ঘন হয়ে রয়েছে ওখানে। কি ওগুলো? দীপক ভয়ে ভয়ে বলে। বিড়ি কাটছে কারা? মনে হচ্ছে বদলোক, ডাকাত, ফিসফিসিয়ে জানালেন অভয়পদ। তারপর নিচু স্বরে বললেন, মুশকিল করল। একটু বাদে হয়তো নরহরি আসবে আলো নিয়ে। ডাকাতগুলো দেখতে পাবে, ভাববে ওদের ফলো করতে এসেছে। তীর বা গুলি ছুঁড়তে পারে নরহরিকে। আপনি বসুন দেখি কি করা যায়। অভয়পদ নিঃশব্দে উঠে বাইরে অদৃশ্য হলেন। আতঙ্কিত দীপক বসে থাকে। মিনিট খানেক বাদে শ্মশান প্রান্তে নদীর ধারে উঁচু পাহাড়ের মাথা থেকে ভেসে এলো এক অপ্রার্থিব্য রব। ক্ষণক্ষণে তীক্ষ্ণ সুরে টানা হাসির ঢেউ কেঁপে কেঁপে উঠে ফালা ফালা করে দিল আধার রাতের নীরবতা। যেন তা কোনো উন্মাদ ব্যক্তি বা কোনো প্রেতলোকের বাসিন্দার বিকট উল্লাসধ্বনি। হাসিটা শোনা গেল মাত্র একবার। আচমকা এই ভয়ানক হাসি শুনে কাঠ হয়ে গেল দীপক। সে দেখতে পেল নদী চরে সেই ছায়ামঠ মূর্তিগুলি আর্তনাদ করে উঠে ঊর্ধ্বশ্বাসে মারল দৌড়। ঢোক গিলে বললে, উফ, কি একখানা হাসি দিলেন! আমি অবধি আঁতকে উঠেছিল। বাপ রে! যাত্রায় শেখা, খুব করে হেসে বললেন অভয়পদ। অনেক রকম হাসি কান্না জানা আছে। তা আওয়াজটা কি পলাশডাঙ্গা অবধি পৌঁছেছে? তাহলে তো আর নরহরি এমুখো হবে না। দেখা যাক। দীপক এক প্রস্ত চা খেল। অভয়পদ ফের ঝিমোতে শুরু করলেন। ওর সঙ্গে কয়েকবার কথাবার্তা চালাবার চেষ্টা করে ব্যর্থ হলো দীপক। শ্মশান ও নদী তীর আবার নিথর রহস্যময় পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। দীপক চুপচাপ জেগে থাকে। গা ছমছমে ভাবটা অনুভব করলেও আগের সেই প্রচণ্ড অস্বস্তি ও ভয়ের অনুভূতিটা আর নেই। বোধহয় এমন একজন বেপরোয়া সঙ্গী পাশে থাকার কারণেই। প্রায় 11:30 নাগাদ দীপক দেখল পলাশডাঙ্গার দিক থেকে এগিয়ে আসছে একটা টর্চের আলো। অভয়বাবু, ডাকলো দীপক।
নরহরি বোধহয় আসছে। হুম। অভয়পদ খাড়া হয়ে বসেন। শ্মশান যাত্রীদের ছাউনিটার দিকে খানিক তফাৎ নিয়ে শ্মশানে ঢুকলো নরহরি। সে খুব ধীরে ধীরে এগোচ্ছে, আশেপাশে বারবার টর্চ ফেলে তাকাতে তাকাতে অতি সন্তর্পণে। থমকে দাঁড়াচ্ছে মাঝে মাঝে, বেশ ভয়ে ভয়ে যাচ্ছে। নিচু স্বরে মন্তব্য দীপকে। হ্যাঁ, সায় দিলেন অভয়পদ। শ্মশানের একেবারে মাঝখানে গিয়ে থামল নরহরি। যেখানে শবদাহ করা হয় সেখানে দেখা গেল কি যেন একটা বাঁধল খুঁটিতে, তারপর ফিরে চলল। কিন্তু মাত্র কয়েক পা গিয়েই একবার আর্তস্বরে চেঁচিয়ে উঠল সে, হুমড়ি খেয়ে পড়ল এবং তার হাত থেকে ছিটকে পড়ে নিভে গেল টর্চটা। ব্যাস, আর কোনো সারা শব্দ নেই। উত্তেজনায় টান টান হয়ে দীপক দেখছিল। নরহরি পড়ে যেতেই তাড়াক করে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু ইতস্তত করছিল ওদিকে এগোতে। আসুন শিগগির। দীপকের পাশ দিয়ে দ্রুত পায়ে নরহরির দিকে যেতে যেতে ডাক দিলেন অভয়পদ। দীপক তার পিছু নিল। নিস্পন্দ নরহরি মাটিতে পড়ে আছে চিত হয়ে। চোখ বন্ধ করে অভয়পদ নরহরির দিকে একটুক্ষণ হাত রেখে বললেন, বেঁচে আছি, অজ্ঞান হয়ে গেছে, আমি আসছি এক্ষুনি। তিনি প্রায় ছুটে নেমে গেলেন নদীর ঢালে। হতভম্ব দীপক দাঁড়িয়ে থাকে। খুব তাড়াতাড়ি ফিরে এলেন অভয়পদ। তার হাতে মাটির হাঁড়িতে জল। বললেন, ওর চোখে মুখে জল দিন। দীপক তার নির্দেশ মতো জলের ঝাপটা দেয় নরহরির মুখে। অভয়পদ নরহরির টর্চটা কুড়িয়ে আনেন। কাঁচ ভেঙে গেছে টর্চের। অভয়পদ এবার নিচু হয়ে বসে নরহরির ধুতি জামা পরীক্ষা করে বললেন, ও, এই ব্যাপার। দেখুন, ধুতিতে একটা কাঁটা গাছের ডাল আটকে গেছে। আচমকা পেছন থেকে ধুতিতে টান পড়ায় নরহরি ঠিক ভেবে বসেছিল হুতটুত কেউ টানছে তাকে। ভয়ে কাঁটা হয়েছিল, তাই ওই চিন্তাটাই প্রথম উদয় হয়। তারপরেই হোঁচট খায়, ফলে জ্ঞান হারায়। নরহরি মোটেই সাহসী নয়। ঝোঁকের মাথা এসেছিল বটে, তাই সামান্য কারণেই এমন শখ পেয়েছে। মিনিট 15 বাদে নরহরির চোখের পাতা একটু কাঁপল। ওর বোধহয় চেতনা ফিরে আসছে। এই সময় দেখা গেল দূরে পলাশডাঙ্গা গ্রামের দিক থেকে এগিয়ে আসছে টর্চ ও লণ্ঠন হাতে কয়েকজন লোক। শ্মশান এলাকার সীমানায় এসে তাদের একজন চিৎকার করল, নরহরি! অভয়পদ দীপককে বললেন, সারাদিন। দীপক হেঁকে জানান দিল, এই যে, এদিকে। অভয়পদ আগন্তুকদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে নিয়ে দীপককে বললেন, গোলকপতির গলা। শুনুন, আপনি গোলককে বলবেন যে এমন বাজি ওরা যেন আর কখনো না ফেলে। সবার নার্ভ সমান নয়। অনেক বোকা নিজের এলেম বোঝে না, ফলে বাহাদুরি করতে গিয়ে ভীষণ বিপদ ডেকে আনে। তাই কোনো লোককে তাতিয়ে দিয়ে এমন ব্যাপারে ঠেলে দেওয়া উচিত নয়। বলে দেবেন। আপনি নিজেই বলুন না। ঠিকই তো বলছেন, বলল দীপক। না, আমি যাচ্ছি। বলেই দীপককে আর কিছু বলার সুযোগ না দিয়েই অভয় মণ্ডল হনহন করে নদীর দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হলেন। লোকটির আচরণে খুব অবাক হয় দীপক। কি ব্যাপার? মনে হলো গোলকপতিদের সঙ্গে কথা বলতে ওর আপত্তি আছে। যা হোক, এ নিয়ে ভাববার অবকাশ পেল না দীপক। গোলকপতি ঘটনাস্থলে এসে পড়ল আরো দুজন সঙ্গী নিয়ে। তিনজনের সমস্যারে চেঁচিয়ে উঠল, কি হয়েছে নরহরির? দীপক বলল, অজ্ঞান হয়ে গেছেন ভয় পেয়ে, তবে জ্ঞান ফিরেছে। নরহরি সত্যি তখন চোখ খুলল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। গোলকপতির মনোযোগ এবার দীপকের পানে ফেরে ভুরু কুঁচকে বলল, আপনি এখানে? আপনি শিবপদের জ্ঞাতি, তাই না? এত রাতে এখানে কি করছেন? দীপক বুঝল এবার আত্মপ্রকাশ করা উচিত। সে একটু হেসে বলল, আমি একজন রিপোর্টার। আপনাদের বাজির ব্যাপারটায় কি ঘটে দেখতে এসেছিলুম। আপনি তো গোলকবাবু। আমাদের বাজি? গোলকপতি চমকায়। কে বলল? আগে আমার কাগজ বঙ্গবার্তার এডিটর শ্রী কুঞ্জবিহারী মাইতি। উনি
নিজেরটা কভার করতে আমায় পাঠিয়েছেন এখানে। ও, গোলকপতি আর এ নিয়ে কথা বাড়ায় না। ওরা তিনজন নরহরিকে তুলে বসিয়ে ওর চুল, মুখ, ঘাড়, গলা মুছিয়ে দেয়। নরহরির ভাব দেখে মালুম হলো তার যেন ঘোর কাটছে। সে ভীতচকিত দৃষ্টিতে চাইতে থাকে চারধারে। তাকে তুলে দাঁড় করায় গোলকপতি। এবার দীপক তাক বুঝে বলে ফেলেন, গোলকবাবু, একটা অনুরোধ। মানে, অভয়পদ বাবু বলছিলেন যে এমন বাজি না ফেলাই ভালো। সবার নার্ভ তো সমান স্ট্রং হয় না। ভয় পেয়ে ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। গোলকপতি বাঁকা চোখে বলল, অভয়পদ? কে অভয়পদ? আজ্ঞে অভয়পদ মণ্ডল, বললেন এইখানেই থাকেন। দীপক জানায়, অভয় মণ্ডল? কখন বলল আপনাকে? গোলকপতির প্রশ্নের ধরন দেখে মনে হলো যে এই জ্ঞান দেওয়া তার মোটেই পছন্দ হয়নি। এই একটু আগে, জানালো দীপক। আমার সঙ্গেই এতক্ষণ ছিলেন। আপনাদের আসতে দেখে চলে গেলেন। ও, এই বাজির কথা জানলো কি করে? আমি বলেছি, জবাব দেয় দীপক। নেতাই অভয় কলকাতা থেকে কখন ফিরেছে? গোলকপতি তার এক সঙ্গীকে জিজ্ঞেস করে। নেতাই ওরফে নিতাই রায় ভারী অবাক সুরে বলল, কি জানি, আজ সন্ধ্যার সময় তো ওর বাড়িতে খোঁজ করেছিলেন। বাড়ির লোক বললে এখনো ফেরেনি। অভয়পদের চেহারাটা একটু বলুন দেখি, সন্দিগ্ধ সুরে জানতে চাইল গোলকপতি। দীপক সাধ্যমতো বর্ণনা দেয় অভয়পদ মণ্ডলের। দীপকের বর্ণনা শুনেই কেমন আড়ষ্ট হয়ে গেল গোলকপতিরা তিনজন, এমনকি নরহরি অবধি। তারা চারজনে চোখাচোখি করে অর্থপূর্ণ দৃষ্টিতে। তারপর গোলকপতি দীপকের পানে চেয়ে বিরস কণ্ঠে বলল, ও আমাদের গাঁয়ের অভয় মণ্ডল নয়, মনে হচ্ছে মধুপুরের অভয়পদ মণ্ডল। পরক্ষণে সে ধমকে তাড়া লাগলো সঙ্গীদের, চ চ। চারজন হনহন করে হাঁটা দিল পলাশডাঙ্গার দিকে। অগত্যা দীপক পিছু নিল তাদের। সে বুঝল যে কোথাও একটা গণ্ডগোল রয়েছে। বোধহয় মধুপুরের অভয় মণ্ডলের সঙ্গে এদের বনিবনা নেই, তাই কেউ কারো মুখোমুখি হতে চায় না। এই ঝগড়াটার হেতুটা কি জানতে হবে একটু খুঁচিয়ে দিয়ে, হয়তো লেখা সেটা বেশ কাজ দেবে। গ্রামের কাছাকাছি গিয়ে থমকে দাঁড়ালো গোলকপতি। দীপককে উদ্দেশ্য করে ফ্যাঁসফেঁসে গলায় বলল, 7 বছর আগে মধুপুরের অভয় মণ্ডল বাজি রেখেই শ্মশানে এসেছিল এক অমাবস্যার দুপুর রাতে। ফিরতে না দেখে ঘণ্টা 2 বাদে ওর গাঁয়ের লোকেরা শ্মশানে এসে আবিষ্কার করে ওর মৃতদেহটা। ডাক্তার বলেছিলেন হঠাৎ ভয় পেয়ে হার্ট ফেল করেছে। গল্পটা শুনলেন। ভৌতিক গল্প সকলেরই ভালো লাগে। ভালো লাগলে আমাকে উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো